ঢাকার বিভিন্ন আসনগুলোতে সূক্ষ্ম কারচুপি চলছে। এমনকি বিএনপির চেয়ারপারসনকে কারচুপি করে, ইঞ্জিনিয়ারিং করে, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে, নট ভোট ইঞ্জিনিয়ারিং, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে তাকে জেতানোর মহাষড়যন্ত্র চলছে। সারা বিশ্ব জেনে গেল নির্বাচনে বড় ব্যবধানে জিতে গেছে বিএনপি, জিতে গেছেন তারেক রহমান। কিন্তু জামায়াত কি আদতে হারল, নাকি জানান দিল এবার মাঠ গোছানোর কাজটা এগিয়ে রাখা গেল? আসছে বার দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে ইতিমধ্যে অনুমান করে ফেলেছেন যে ভিডিওটি কোন বিষয় নিয়ে। দর্শক, এই ভিডিওটিতে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভোটের ফলাফল নিয়ে পর্দার অন্তরালে সমঝোতা চলছে, এমনকি জামাতও সেই সমঝোতার পথে হাঁটছে বলে সন্দেহ হচ্ছে। কিন্তু শিবির এ বিষয়ে স্ট্রিক্ট থাকতে চাচ্ছে। হঠাৎ করে জামাত চুপচাপ। আমিরের জামাতের সংবাদ সম্মেলনে ব্যতিক্রমী রহস্য, সুস্পষ্টভাবে বিয়ন্ড রিজনেবল ডাউট ঢাকার বিভিন্ন আসনগুলোতে সূক্ষ্ম কারচুপি চলছে। এমনকি বিএনপির চেয়ারপারসনকে কারচুপি করে, ইঞ্জিনিয়ারিং করে, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে, নট ভোট ইঞ্জিনিয়ারিং, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে তাকে জেতানোর মহাষড়যন্ত্র চলছে। মিডিয়া কত বড় অঘটন ঘটিয়ে দিয়েছে দেখুন। আমি কথা বলছি তখন বাংলাদেশে 1:30 বাজে, রাত 1:30, অথচ রাত 10টার মধ্যে তারেক রহমানকে জিতিয়ে দিয়েছে সমস্ত মিডিয়া। অথচ 1:30টার মধ্যে ফলাফল গণনা শেষ হয়নি ঢাকা 17 আসনের। তো দর্শক, 2008 সালে নির্বাচনে এরকম নাটকীয়তা আমরা দেখেছি যে এইভাবে এই হচ্ছে। দেখেন, একটা সিম্পল বিষয়, একটু কমন সেন্স খাটান। বাংলাদেশে তো শত শত আসনের একদম পরিপূর্ণ ফলাফল এসেছে। যেসব জায়গায় ফলাফল আসেনি, সাপোজ ঢাকা 17, ঢাকা 8, যেসব জায়গায় কারচুপি করা হচ্ছে ওইসব জায়গার ফলাফল আসেনি। ওইসব জায়গায়ও যে পরিমাণ জনশক্তি প্রত্যেকটা ভোট কেন্দ্রে, আমির হামজার আসন থেকে শুরু করে যেসব জায়গায় ফলাফল এসেছে ওইসব জায়গায় একই পরিমাণ জনশক্তি, পার্থক্য নেই তো, সেম। তাহলে সেগুলোর ফলাফল সন্ধ্যার মধ্যে এসে গেছে 7টা 8টার মধ্যে, আর কোনো ফলাফল রাত 1:30টার মধ্যেও আসে নাই। ফজরের পর সকাল 8টা 9টা আসবে কিনা সন্দেহ আছে, এবং খুব দ্রুত আসছিল হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আর ঢাকা 17তে তারেক রহমানের আসনে দেখেন, একটা সুনির্দিষ্ট তথ্য এসেছে, একদম এজেন্ট স্বাক্ষর করেছে। স্বাক্ষর করার অবস্থায় ভোট ছিল 1006, স্বাক্ষর করার পর সেখানে কেটে বানিয়ে দিয়েছিল 1506 তারেক রহমান আসনে। এভাবে আরো অনেকগুলো কাটাছেড়া স্বাক্ষর করার পর, মানে এজেন্ট স্বাক্ষর করেছে তারপরে কাটাছেড়া। তো এইভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে। মানে এখানে ফলাফল, বিশেষ করে ঢাকার আসনগুলোতে সুস্পষ্ট ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জামাত চুপচাপ কেন? জামাত জানে না তাদের বিজয়। আমি স্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, এই নির্বাচনে জামাত জিতেছে, জামাতের ভূমিধস বিজয় হয়েছে। মানুষ দাঁড়িপাল্লার পক্ষে ব্যালট বিপ্লব ঘটিয়েছে। সবচেয়ে কড়া বিএনপি করা লোকটাও জামাতে ভোট দিয়েছে, আমি দেখেছি। বিএনপি পরিবারের লোকজন জামাতে ভোট দিয়েছে। এখন দেখতে পাচ্ছি যে বিএনপি জিতছে না, জিতে নাই, জিতানো হচ্ছে, গভীর রাতে জিতানো হচ্ছে। কিন্তু আমার সন্দেহটা জামাতের দিকে। হঠাৎ করে জামাত তার পেজে আপডেট দিচ্ছিল, এই যে সমান 74 75, আবার 75 75 এরকম আপডেট দিচ্ছিল বিএনপি জামাত সমস্যা। হঠাৎ আপডেট দেওয়া বন্ধ হয়ে গেছে। এবং আমিরে জামাত সংবাদ সম্মেলনে যা বলেছেন তাতে গণভোট বিজয়ী হয়েছে, শুকরিয়া জানিয়েছেন। আর বাকিগুলো নিয়ে পরে বলবেন, একটু নরম সুর এবং কেমন যেন একটু হাসি দেন। এর মানে কি আসলে কি সেই মেটিকুলাস ডিজাইন, ভাগ বাটোয়ারা? এই ভাগ বাটোয়ারায় অনেককে বিসর্জন দেওয়া হয়েছে। জামাত কি ভয় পেয়েছে নাকি যে এত বড় বিজয় ধারণ করতে তারা পারবে না, এই জন্য বিএনপি কে নিয়ে ভাগটা করে চালাক? না, ইউনুস বাধ্য করেছে? মানে এমন মনে হচ্ছে আমির জামাতের এপিয়ারেন্স দেখে কি যেন একটা লুকাতে যাচ্ছেন, কিছু একটা বলছেন না, অ্যাভয়েড করছেন। এমনকি বিপ্লবী নাহিদ ইসলামও চুপচাপ, কি যেন একটা অ্যাভয়েড করছেন। মামুনুল হক চুপচাপ। মামুনুল হককে নিয়ে আরেক নাটকীয়তা, হঠাৎ করে খবর দেখি মামুনুল হক জিতে গেছে, আবার একটু পরে খবর দেখি যে না, ববি হাজার জিতে গেছে। মেইন স্ট্রিম মিডিয়ার খবর। কতটা নোংরা হতে পারে! আবার ডাক্তার শফিকুর রহমান জিতে গেছেন, সমস্ত মিডিয়ার খবর। একটু পরে আবার বিএনপি প্রার্থী দাবি করেন তিনি জিতে গেছেন, আলহামদুলিল্লাহ। মানে এটা কি? এটা কোনো ফলাফল প্রকাশের ধরন? আর এত রাত কেন লাগবে? অন্য জায়গায় লাগে না, এখানে কেন লাগবে? একটা সময় ছিল যখন ফলাফল ঠিকই একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই গণনা হতো, কিন্তু ফলাফলটা মিডিয়ার কাছে আসতে সময় লাগতো, কারণ তখন তো আর ইন্টারনেট, ফেসবুক ছিল না যে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়বে। এটা বিভিন্নভাবে টেলিগ্রাম করতে হতো 2001 সালে, এমনকি 2008 সালেও অতটা শক্তিশালী মিডিয়া ছিল না, লাইভ করার সিস্টেম কঠিন ছিল 8 সালে। কিন্তু এখন মুহূর্তের মধ্যে যে কোনো জায়গাটা আসতে পারে।
তো দর্শক, এই জায়গায় আমির জামাত কিংবা নাহিদ ইসলাম কিংবা মামুনুল হক, রাশেদ প্রধান, কারো কোনো হুঙ্কার গর্জন দেখি না। সবাই একটা চুপচাপ। না, আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইউনূস একটা ঝুলন্ত পার্লামেন্ট টাইপের বা ভাগ বাটোয়ারা করে কিছু একটা দিয়ে যাবেন, অথবা কোথাও থেকে সেনাপ্রধান থেকে কিংবা ইউনূস থেকে কিংবা তারেক রহমান থেকে কোনো ফোন এসেছে, কোনো আলাপ আলোচনা পর্দার অন্তরালে চলে থাকতে পারে। নইলে স্পষ্ট জালিয়াতের বিরুদ্ধে আমির জামাত সুস্পষ্ট নির্দেশনা কেন দিবে না? নাহিদ ইসলাম কেন ঢাকা ঘেরাও করার, ঢাকা অবস্থান কর্মসূচি দিল না? চুপচাপ কেন? তো দর্শক, এটা নিয়ে রহস্য। আমির জামাতের বক্তব্যটা একটু শুনে দেখেন। বেশ কিছু আসনে ফল প্রকাশ এখনো ঝুলিয়ে রাখা হয়েছে, অভিযোগ করে জামাত ইসলামী। কিন্তু কোনো কঠোর কথা নেই। আমরা নিশ্চিত আমাদের কাছে সাইন করা যে শিট আছে সেখানে দেখছি আমরা এগিয়ে আছি, কিন্তু এটা নিয়ে স্থানীয়ভাবে টালবাহানা করা হচ্ছে। বলা হচ্ছে পোস্টাল ব্যালট মিলিয়ে দেখতে হবে, একটু এই আছে ওই আছে, কিছু কথা বলেছেন, কিন্তু তারপর একটু কেমন যেন হাসি দেন আমির জামাত, মানে ফিনিশিং দিচ্ছেন না। যে কথা বলেছেন এর উপর তো একটা ফিনিশিং আসা দরকার। নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে যা হচ্ছে, নাহিদ ইসলামের সুস্পষ্ট ঘোষণা দরকার না। এর মানে পিছনের চাপ আছে। কতটি আসনে পর্যন্ত বিজয়ী হয়েছেন? সাংবাদিকদের এমন প্রশ্ন জবাবে জামাত আমির বলেন, এটার সঠিক উত্তর আমাদের কাছে নেই, কারণ বেশ কিছু আসন ঝুলিয়ে রাখা হয়েছে। এটা হঠাৎ, মানে এই আমির জামাত এই বক্তব্যের আগ পর্যন্ত আপডেট দিচ্ছিল, সেকেন্ডে আপডেট করা হচ্ছিল, কিন্তু হঠাৎ করে আপডেট বন্ধ। এর মানে কি ফলাফল সব এক জায়গা থেকে আসবে? জামাতের ফলাফল ঘোষণা করে লাভ নাই, বিএনপিটাও লাভ নাই, ফলাফল ওহির থেকে আসবে নাকি? এই ধরনের আপোষ চলছে কিনা? জামাত আমির বলেন, আমরা আশা করছি সরকার খুব শীঘ্রই অফিসিয়ালি রেজাল্ট পাবলিশ করলে আমরা চূড়ান্তভাবে দৃষ্টিভঙ্গি জাতিকে জানিয়ে দেবো। তো তখন তার কিছু করার থাকবে না, কারণ অফিসিয়াল রেজাল্ট পাবলিশ করার আগে আপনি রিচেক করান, আপনি আবার গণনা করতে বাধ্য করান। নির্বাচন রাজনীতি তত সহজ নয়। তো জামাত যদি এই ফলাফলকে বের করে আনতে না পারে, তাহলে ভোটারদের কাছে তাদের জবাবদিহি করতে হবে। জনগণ ভোট দিয়েছে তাদেরকে, কিন্তু সেই ফলাফল তারা কেন বের করে আনতে পারলো না? এই অযোগ্যতা নিয়ে আমরা প্রশ্ন তুলব। জামাত আমির বলেন, আমরা আশা করছি সরকার খুব শীঘ্রই অফিসিয়ালি রেজাল্ট। আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে? ইতিবাচক ধারা রাজনীতি, কল্যাণকর রাজনীতি, দলের জন্য রাজনীতি নয়। মানে এতক্ষণ বললেন যে ফলাফল ঘোষণা করা হচ্ছে না, নাটক চলছে, তারপরে বলছেন ইতিবাচক, কল্যাণকর, আমরা চুপ থাকবো, এটা মেনে নিব, অমুক তমুক। মানে তেমন কিছু করবেন না, বোঝা যায়। 13 তারিখ পর্যন্ত দেখি ঝুলে থাকবে কেন? মানে একটা গাছারা ভাব, কিন্তু হা ভোট জিতেছে। মানে বোঝা যায়, আমার কাছে এটা মনে হয় যে আমির জামাতকে ডক্টর ইউনূস ফোন দিয়েছেন যে স্যার চুপচাপ থাকেন, বা ভাই আমরা দেখতেছি, চুপচাপ থাকেন, কিছু বললেন না। পোলাফানে ফেসবুক সোলাইমান রাজা বলুক, আমি দেখতেছি, আপনি ঠান্ডা থাকেন। নাহিদকেও সেম কথা বলেছে, এমনকি তারেক জিয়াকেও হয়তো সেম কথা বলেছে যে আমি একটা ভাগ বটরা সুন্দর মতো করে দিব, সবাই মিলেমিশে খাবেন। আমার মনে হচ্ছে এরকম একটা মেটিকুলাস ডিজাইন ফলাফলের দিকে জাতি যাচ্ছে। এটা সুস্পষ্টভাবে জাতির সাথে প্রতারণা হবে। এটা জামাতের আমির করুক আর ইউনূস করুক আর যাই করুক। মুক্তিযুদ্ধ জিতে গেল আসলে। আহমদ ছফা বলেছিলেন, মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে এদেশে কিছু করা সম্ভব না। সেটাই প্রমাণ হলো। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সেটা প্রমাণ করে দিলেন। এই জনপদে ধর্ম কোনোদিনই এত সহিংস ছিল না, যতটা সহিংসতা দেখিয়েছে গেল 1.5 বছর। ভোট প্রমাণ করলো মানুষ বুঝতে পেরেছে শান্তি আগে। ঠিক শান্তি না থাকলে উল্টো ধর্মের বদনাম। 2008 সালে আওয়ামী লীগ যে বিরাট জয়টা পেয়েছিল, টেলিভিশনের স্কোরবোর্ড দেখে অনেকে ভাবতে শুরু করেছিল বিএনপি সেই ফলাফলকেও ছাড়িয়ে যাচ্ছে বোধহয়। কিন্তু তা হয়নি, কমও হয়নি তেমন। সেবার আওয়ামী লীগ পেয়েছিল 230টা, এবার বিএনপি জোট 212টা, জামায়াত জোট পেয়েছে 77টা। অর্থাৎ 2008 সালে বিএনপির পাওয়া 30 আসনের দ্বিগুণেরও বেশি আসন পেয়েছে জামায়াত। ইতিহাসের সবচেয়ে ভালো ফল ঘরে তুলেছে জামায়াত। নির্বাচনের আগে জামায়াতের পক্ষে যে জনমত দেখা যাচ্ছিল, তাতে দলটির আরও ভালো করার কথা। অনেকে ক্ষমতায়ও দেখে ফেলেছিলেন জামায়াতকে, কিন্তু তুলনামূলক কম আসন পাওয়ায় অনেকে প্রশ্ন তুলেছেন, ঘটনাটা কি হলো আসলে? ফেসবুকের আলাপ আর বাস্তবের দুনিয়া তাই বলে এতটা অমিল? সব দলই স্বীকার করেছে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। মাঝখানে যেসব ঘটনা ঘটেছে, বাংলাদেশের মতো দেশগুলোতে এসব কিছু ঘটেই, এমনটা বলে তারা মেনেও নিয়েছেন। আমরা কিছুটা আলোচনা করতে পারি বরং, সম্ভাবনা জাগিয়েও কেন জামায়াত আসন কম পেল, কিংবা জামায়াতের আসলে কিছু হারানোর ছিল কি? সবচেয়ে বড় যে আলোচনাটা সামনে আসছে তা হলো তরুণ প্রজন্মের রায়। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম কিংবা আক্তার হোসেনরা যেভাবে বিজয়ের হাসি হেসেছেন, ঠিক তার উল্টো চিত্র আমরা দেখেছি সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা তাসনিম জারা ফুয়াদদের ক্ষেত্রে। জনগণ আসলে কি বার্তা দিল? খুব পরিষ্কার, মানুষ আর অশান্তি চায় না। হাসনাত বা নাহিদ যে ম্যাচুরিটি বা রাজনৈতিক পরিপক্কতা দেখিয়েছেন, কিংবা আক্তার যেভাবে জনসম্পৃক্ত থেকেছেন, অন্যরা হয়তো আবেগের বশে বা অতি বিপ্লবী হতে গিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। মানুষ শান্তি চায়, স্থিতিশীলতা চায়। যারা অতিরিক্ত আগ্রাসী মনোভাব দেখিয়েছেন, ভোটাররা ব্যালট পেপারে নীরবে তাদের প্রত্যাখ্যান করেছেন। সার্জিস বা পাটোয়ারিদের পরাজয় প্রমাণ করে ফেসবুকে হিরো সাজা আর মাঠের রাজনীতিতে মানুষের মন জয় করা, দুয়ের মধ্যে যোজন যোজন দূরত্ব।
ভোটাররা সহিংসতা বা উগ্রতাকে না বলেছেন স্পষ্টভাবে। এবার আসা যাক তারেক রহমানের প্রসঙ্গে। রোমান বীর জুলিয়াস সিজারের সেই বিখ্যাত উক্তি ভিনি ভিডি ভিসি, এলাম দেখলাম জয় করলাম, যেন তারেক রহমানের ক্ষেত্রেই ঘটে গেল। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে তিনি যে অভাবনীয় ধীর স্থিরতার পরিচয় দিয়েছেন তা অনেক রাজনৈতিক বিশ্লেষককে চমকে দিয়েছে। 2001 সালের নির্বাচনের পর যে হাওয়া ভবন বা ক্ষমতার দাপট দেখা গিয়েছিল, এবারের তারেক রহমান যেন তার চেয়ে সম্পূর্ণ আলাদা এক চরিত্র। তিনি এসেই বিজয়ের মুকুট পরলেন, কিন্তু কোনো হুঙ্কার ছাড়লেন না। আন্তর্জাতিক অঙ্গন থেকেও বিএনপি ও তারেক রহমানের জন্য আসছে একের পর এক সুখবর। সচরাচর যা দেখা যায় না, এবার তাই ঘটল। ভারত এবং পাকিস্তান বৈরী দুই প্রতিবেশী রাষ্ট্রই তারেক রহমান এবং বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন ফোন করে অভিনন্দন জানিয়েছেন, তেমনি পাকিস্তানের প্রধানমন্ত্রীও বার্তা পাঠিয়েছেন। এর অর্থ খুব পরিষ্কার, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বিএনপিকে এখন একটি ব্যালেন্সিং ফ্যাক্টর বা ভারসাম্যপূর্ণ শক্তি হিসেবে মেনে নিচ্ছে সবাই। শুধু তাই নয়, ঢাকার মার্কিন দূতাবাস থেকেও এসেছে উষ্ণ অভিনন্দন। আমেরিকা যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার দেখতে চেয়েছিল, এই ফলাফলে তারা সন্তোষ প্রকাশ করেছেন। অর্থাৎ বিশ্বমঞ্চে তারেক রহমান এখন একজন গ্রহণযোগ্য এবং শক্তিশালী নেতা হিসেবে নিজের অবস্থান পাকা করে নিলেন। এখন প্রশ্ন হলো, বিএনপি কি নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাবে? সেই সুযোগ কি আদৌ আছে? উত্তর হলো না, একদমই নেই। 17 বছর ক্ষমতার বাইরে ছিল বিএনপি। এই দীর্ঘ সময়ে রাষ্ট্র পরিচালনার অনেক কিছুই বদলে গেছে। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জমে আছে পুরনো জঞ্জাল। মানুষ বিএনপিকে 200-র বেশি আসনে ম্যান্ডেট দিয়েছে ঠিকই, কিন্তু এই ম্যান্ডেট হলো পারফর্ম করার ম্যান্ডেট। মানুষ মুখিয়ে আছে বিএনপি আসলে কিভাবে দেশ চালায় তা দেখার জন্য। গত 1.5 যুগের বঞ্চনা আর ক্ষোভ থেকে মানুষ বিএনপিকে বেছে নিয়েছে। কিন্তু বিএনপি যদি জনতার এই চাওয়াকে সম্মান জানাতে না পারে, যদি আবার দুর্নীতি, স্বজনপ্রীতি বা দলীয়করণের পুরনো সংস্কৃতিতে ফিরে যায়, তবে জনগণ তাদের ছুঁড়ে ফেলতে দুবার ভাববে না। মনে রাখতে হবে, এবারের ভোটাররা অনেক বেশি সচেতন। তারা যেমন আওয়ামী লীগকে বিদায় করেছে, তেমনি বিএনপি ব্যর্থ হলে বিকল্প খুঁজতে দেরি করবে না। আর সেই বিকল্প হিসেবে কে দাঁড়িয়ে আছে? ঠিক তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে জামায়াত। বিএনপি ব্যর্থ হওয়া মানে জামায়াতের জন্য ক্ষমতার রাস্তা পরিষ্কার হয়ে যাওয়া। অনেকে বলছেন জামায়াত হেরেছে, কিন্তু আসলেই কি তাই? রাজনীতির দাবা খেলায় সবসময় কিস্তিমাত করাটাই সব নয়, কখনো কখনো পজিশন ঠিক রাখাটাই বড় চাল হয়ে দাঁড়ায়। জামায়াত 2024-25 সালে যে জনজোয়ার দেখেছিল, ভোটের বাক্সে তার পূর্ণ প্রতিফলন ঘটেনি সত্যি, কিন্তু 77টি আসন নিয়ে তারা এখন সংসদের প্রধান বিরোধী দল। বাংলাদেশের ইতিহাসে জামায়াত কখনোই এককভাবে এতগুলো আসন পায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জামায়াত আসলে 2026 সালের এই নির্বাচনকে তাদের ফাইনাল গেম হিসেবে দেখেনি। তারা এটাকে দেখছে 2031 সালের নির্বাচনের প্রস্তুতি পর্ব বা সেমিফাইনাল হিসেবে। সংসদের বিরোধী দল হিসেবে আগামী 5 বছর জামায়াত যে সুযোগ পাবে, তা তাদের জন্য এক বিশাল রাজনৈতিক ট্রেনিং গ্রাউন্ড। তারা সংসদে কথা বলবে, সরকারের ভুল ধরবে, রাজপথে ইস্যুভিত্তিক আন্দোলন করবে এবং এর মাধ্যমে নিজেদেরকে একটি পূর্ণাঙ্গ ও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের সামনে তুলে ধরবে। সংসদে বিরোধী দল হিসেবে জামায়াত যে এবার কাঁপাবে, তা এখনই আঁচ করা যাচ্ছে। তাদের নির্বাচিত এমপিদের অধিকাংশই উচ্চশিক্ষিত এবং ভালো বক্তা। সরকারি দলকে চাপে রাখার মতো যথেষ্ট রসদ তাদের হাতে আছে। এই 5 বছর হবে জামায়াতের জন্য নিজেকে ঘষে মেজে তৈরি করার সময়। তারা দেখাবে তারা শুধু ধর্মীয় দল নয়, তারা রাষ্ট্র পরিচালনাতেও দক্ষ হতে পারে। জামায়াতের নীতি নির্ধারকরা খুব ভালো করেই জানেন বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় তাদের ভুল করার সম্ভাবনা প্রবল। আর বিএনপি ভুল করলেই সেই স্পেসটা দখল করবে জামায়াত। মানুষ যখন দেখবে বিএনপিও পারছে না, তখন তাদের সামনে পরীক্ষিত বিকল্প থাকবে একটাই, জামায়াত ইসলামী। তাই 77 আসনকে জামায়াত পরাজয় হিসেবে দেখছে না, বরং 2031 সালে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার সিঁড়ি হিসেবে দেখতে পারে। তারা মাঠ গোছানোর কাজটা এই নির্বাচনের মাধ্যমে অনেকটা এগিয়ে রাখল। এখন শুধু সময়ের অপেক্ষা আর বিএনপির ভুল চালের দিকে তাকিয়ে থাকা। পরিশেষে আবারও সেই শুরুর কথাই বলতে হয়, ফেসবুকের ভার্চুয়াল জগতের সাথে বাস্তব জগতের মিল খুব সামান্যই। ফেসবুকে মনে হয়েছিল জামায়াত সুইপ করবে, কিন্তু বাস্তবে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পেল। আবার ফেসবুকে মনে হয়েছিল ছাত্রনেতারা সবাই জিতে যাবে, কিন্তু বাস্তবে দেখা গেল মানুষ বেছে বেছে ভোট দিয়েছে। শান্তি, স্থিতি আর অভিজ্ঞতার উপরই ভরসা রেখেছে জনগণ। আগামী দিনগুলো বাংলাদেশের রাজনীতির জন্য তাই খুবই গুরুত্বপূর্ণ। একদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির গভর্নেন্সের পরীক্ষা, অন্যদিকে প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতের শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা। আর এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ, যারা আর কোনো সংঘাত চায় না, শুধু একটু শান্তিতে বাঁচতে চায়। এখন দেখার বিষয় 2031 সালের আগে রাজনীতির জল কোন দিকে গড়ায়। তারেক রহমানকে দ্য প্রেসের পক্ষ থেকে অভিনন্দন।
দর্শক, এই ভিডিওতে আপনাদের সাথে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হলো। এই সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।